জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। মমতাজের 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এরপর জানিয়ে দিব অতীতের সব রেকর্ড ভাঙল প্রবাসী আয়ে। আরো জানিয়ে দিব 48 ঘন্টার মধ্যে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি। এবং জানিয়ে দেব সরকার বড় কাজে হাত দিলে নির্বাচন সংকটে পড়তে পারে সংলাপে সিপিবির সাধারণ সম্পাদক। আরো জানিয়ে দেব নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি শুরু। সর্বশেষ জানিয়ে দেব সারা দেশে এনআইডি সেবা বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। মমতাজের 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা গেছে গত 19 জুলাই মিরপুর 10 নং গোল্ড চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে তার মা মোসাম্মদ বিউটি আক্তার তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে ওই দিন দিবাগত রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি। পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা মোসা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ও 49 নং এজাহার নামীয় আসামি শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত আসনে সংসদের সদস্য হন। পরবর্তী 2014-2018 সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ 2 আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। এরপর থেকেই আড়ালে চলে যান তিনি। অতীতের সব রেকর্ড ভাঙল প্রবাসী আয়ে। এবার আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থ বছরের 7 মে পর্যন্ত এসেছে $25.27 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে জুলাই 2023 থেকে 7 মে 2024 পর্যন্ত এসেছিল $19.72 বিলিয়ন। আর 7 মে 2025-এর প্রবাসী আয় এসেছে $110 মিলিয়ন। এ মাসের প্রথম 7 দিনে এসেছে $735 মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 22.3% বেশি। সে সময় এসেছিল $601 মিলিয়ন। মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল মার্চে। সেবার দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড $329,56,30,000 ঈদের পর এপ্রিলে দেশে প্রবাসী আয় এসেছে $275,19,40,000 মাসের হিসাবে, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউকে, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। বিদায়ী এপ্রিলে সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে $49,14,20,000 দ্বিতীয় সর্বোচ্চ $37,21,70,000 রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই 3 মাসে প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এপ্রিলে দেশটি থেকে $33,07,40,000 রেমিটেন্স পাঠিয়ে নেমে গেছে তিনি। এছাড়া আলোচিত সময়ে যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে যথাক্রমে রেমিটেন্স এসেছে $29,41,00,000, $21,09,00,000, $16,27,30,000, $15,05,90,000, $14,83,40,000, $11,85,80,000 ও $10,42,50,000। এছাড়া বাহরাইন থেকে এসেছে $6,45,30,000, ফ্রান্স থেকে $3,17,80,000, সাউথ আফ্রিকা থেকে $2,88,60,000, সাউথ কোরিয়া থেকে $2,44,10,000, কানাডা থেকে $2,37,00,000, জার্মানি থেকে $1,69,20,000, অস্ট্রেলিয়া থেকে $1,63,40,000, গ্রিস থেকে $1,47,10,000, জর্ডান থেকে $1,44,70,000, মালদ্বীপ থেকে $1,25,10,000, স্পেন থেকে $1,25,00,000, মরিশাস থেকে $1,13,70,000,
ব্রুনাই দারুস সালাম থেকে $85,70,000, জাপান থেকে $85,20,000, পর্তুগাল থেকে $73,80,000, ইরাক থেকে $73,00,000, লেবানন থেকে 68,50,00,000 টাকা, পোল্যান্ড $59,20,000, সুইডেন থেকে $55,00,000 এবং ফিনল্যান্ড থেকে $38,10,000 এসেছে। অন্যান্য দেশে মিলে প্রবাসী আয় এসেছে $4,21,80,000। 48 ঘন্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি। 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। ওই পোস্টে আবু হানিফ লেখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুকে আগামী 48 ঘন্টার ভেতর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাদের দুজনের নামেই জুলাই আন্দোলনে হত্যা মামলা হয়েছে। একাধিক হত্যা মামলার আসামি হওয়ার পরও কিভাবে তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, এটা সবচেয়ে অবাক করা বিষয়। প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিষেধাগার করছে। গণহত্যার মামলার আসামিদের আটক না করে এভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করতে দেওয়ার দায় এ সরকার এড়াতে পারে না। তাই আগামী 48 ঘন্টার ভেতর জিএম কাদের ও চুন্নুকে আটকের দাবি জানাচ্ছি। তিনি লেখেন, সরকার উদ্যোগ না নিলে পরবর্তীতে পরিস্থিতি খারাপ হলে এর দায়ও কিন্তু সরকারকেই নিতে হবে। আবু হানিফ লেখেন, আওয়ামী লীগ বিগত 15 বছর যে একদলীয় শাসন কায়েম করেছে, দেশের গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ভিন্ন মতের উপর দমন পীড়ন, গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জন্য এই জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সুতরাং জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতিও এই দেশে নিষিদ্ধ করতে হবে। সরকার বড় কাজে হাত দিলে নির্বাচন সংকটে পড়তে পারে সংলাপে সিপিবির সাধারণ সম্পাদক। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে বড় কাজে হাত দিলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সংকটে পড়তে পারে। ভালো নির্বাচনের জন্য যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচনী পথ রেখাটা আগেই করা দরকার। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলটির সংলাপে তিনি এসব কথা বলেন। সিপিবির 11 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, অধ্যাপিকা এএন রাশেদা কাজী, সাজ্জাদ, জহির চন্দন, অনিরুদ্ধ দাস, অঞ্জন, কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজিদুল হক রুবেল, আবিদ হোসেন ও অধ্যাপক ফজলুর রহমান ছিলেন প্রতিনিধি দলে। অন্যদিকে ঐক্যমত্য কমিশনে সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি ইমদাদুল হক, বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। রহিন হোসেন প্রিন্স বলেন, আমরা বরাবরই বলে এসেছি, অন্তর্বর্তী সরকারের কিছু অন্তর্বর্তীকালীন কাজ আছে। সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে। তার যে অন্যতম কাজ একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেটাও কিন্তু সংকটে পড়তে পারে। আপনাদের মাধ্যমেও এ কথা আমরা মনে করিয়ে দিচ্ছি। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে 2 দফা সাক্ষাতে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি শুরু। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কার্যক্রম চলছে। আদালত কক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত ছিলেন। এর আগে গত 7 মে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত আপিলের শুনানির জন্য 13 মে দিন ধার্য করে। এর আগে 12 মার্চ এ বিষয়ে আপিল শুনানি শুরু হলেও এরপর আর কার্যক্রম এগোয়নি। তবে সর্বশেষ গত 7 মে আপিল বিভাগ নতুন করে শুনানির দিন ধার্য করে। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী 1986 সালের পর থেকেই দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহার করে আসছে। আর 2008 সালের 4 নভেম্বর জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে সাময়িক নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন জামায়াতের ওই সাময়িক নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের
সারা দেশে এনআইডি সেবা বন্ধ। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম সারা দেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি না আসায় এই সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। তিনি বলেন, আমাদের সার্ভারে লগ ইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়, কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা কর্মচারীরা সার্ভারে ঢুকতে পারছেন না। এনআইডি সেবাও বন্ধ রয়েছে। তবে তিনি আরো জানান, এটি সার্ভারের সমস্যার কারণে নয়। ইসি এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য যে ওটিপি সেবা ব্যবহার করছে সেই সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে